সত্তরের দশকের শুরু থেকেই ওর বড় ক্লাবে আসার একটা সম্ভাবনা দেখতে পেয়েছিলাম এই কারণে। একটু তাই এই প্রসঙ্গে বলতে গেলে একটু পেছনের কথা বলে নিতে হয়, কারণ বিশু যখন কলকাতার খেলতে শুরু করে, মানে সেকেন্ড ডিভিশন ফুটবল ক্লাবে খেলতে শুরু করে, তখন কিন্তু হুগলিতে হুগলি মহসিন কলেজে বিএসসি পড়তো। বিএসসি পড়াকালীনই ও ওখান থেকে ব্যান্ডেল থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত করে সকালে প্র্যাকটিসে আসা, লিগ খেলা, টুর্নামেন্ট খেলা সমস্ত কিছুই কিন্তু বাড়ি থেকে যাতায়াত করেই ও করতো। তখনও পর্যন্ত ওর কলকাতায় থাকার মতো কোনো রকম বাসস্থান বা সদিচ্ছা কোনোটাই ছিল না। এই সময়কার থেকে আস্তে আস্তে ও যখন সেকেন্ড ডিভিশন ফুটবল থেকে প্রথম ডিভিশন ফুটবল খেলতে শুরু করে, সেটাও কলেজে পড়াকালীনই। সেটা হচ্ছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। খিদিরপুর স্পোর্টিং ক্লাবে যখন ও খেলতে শুরু করে, বা খিদিরপুরের তরফ থেকে যখন ওকে খেলোয়াড় হিসেবে মনোনয়ন দেওয়া হয়, তখন আমাদের বাড়িতে সেটা নিয়ে যে প্রস্তাবটা এসেছিল, সেখানে আমরা কখনোই বা আমার বাবা মা কখনোই চাননি যে পেশাদার ফুটবলারদের যে ধরনের আর্থিক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে সেরকম কোনো পরিমণ্ডলের মধ্যে ও যাক। কারণ স্বাভাবিকভাবেই মফস্বলে বড় হওয়া ছেলে মেয়েদের মধ্যে একটা সারল্য থাকে, সেই আবর্তে যাতে ও হারিয়ে না যায়, আমার মা বাবা হয়তো সেই আশঙ্কায় একটু শঙ্কিত ছিলেন। তাই আমাদের ওর খিদিরপুর ক্লাবে খেলার ব্যাপারটা পুরো পারিবারিক স্তরেই ছিল বলতে পারা যায়। মানে তাদের কর্মকর্তারাও ঠিক আমাদের পরিবারের মতনই ছিলেন। তাদের তরফ থেকে প্রস্তাব ইত্যাদি যা ছিল সবটাই সেরকমই ছিল। তারপরে খিদিরপুর থেকে ও যখন রোভার্সে বম্বেতে খেলতে যায়, তখন মোহনবাগান ক্লাবের যে কোনো উদীয়মান ফুটবলারেরই একটা স্বপ্ন থাকে, যদি সে আবার মফস্বলের হয়, তাহলে তার একটা সকলেরই স্বপ্ন থাকে যে সে কলকাতার প্রধান বড় যে তিনটি ক্লাব তার একটিতে খেলার স্বপ্ন প্রত্যেকেই বোধহয় লালন করে। মোহনবাগানের তরফ থেকে, মোহনবাগান ক্লাবের তরফ থেকে যখন ওর কাছে প্রথম প্রস্তাব আসে, সেই প্রস্তাবটায় ও সম্মতি দেবে কি না সেটা নিয়ে প্রথম দিকে ও একটুখানি চিন্তিতই ছিল, এবং তারপরে বিভিন্নভাবে জিনিসটা এগিয়েছে। এবং যখন মোহনবাগানের তরফ থেকে প্রস্তাবটা ওর কাছে আসে, তখন আমরা বাড়ির লোকেরা, সেটা আমি বিশেষ করে আমাদের নিজেদের পরিবারের কথাই বলছি, আমরা তখন বুঝতে পারলাম যে আমার ভাই বোধহয় সত্যি একজন বড় প্লেয়ার হতে চলেছে, বা একজন তারকার জন্ম হতে চলেছে। সেটা আমার মনে মনে তখন ভেবে ভীষণ আনন্দিত হয়েছিলাম। সেইটা কতটুকু পরবর্তীকালে সেটা যেটা হয়েছে সেটা সবটাই আপনারা জানেন। তো সেই হিসেবে আমাদের ওই প্রথম আমরা বুঝতে শুরু করি যে বিশু আমাদের মধ্যে, সেই বিশু সুরজিৎ হিসেবে যে নক্ষত্রের জন্ম হলো, সে আমাদেরই ভাই, এবং সেটার জন্য আমরা এতটাই আনন্দিত এবং গৌরবান্বিত হয়েছিলাম সেটা তো বলাই বাহুল্য। সুরজিৎদার যখন ইস্টবেঙ্গল আসার আগে মোহনবাগানে ছিলেন, তখন মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসতে হবে, রোভার্সের খেলা পড়েছিল। তো ইস্টবেঙ্গল কর্তাদের সুরজিৎদা কথা দিয়েছিলেন যে এইটা হচ্ছে সুরজিৎদার সবচেয়ে বড় দিক, আর বড় গুণ আমি মনে করি, যে সুরজিৎদা যখন কখনো কোনো অসততার মধ্যে যাননি। সর্বক্ষণ এই যে একটা একটা ফার্মনেস ছিল নিজের জীবনে, যে আমি যখন কথা দিচ্ছি তখন কথার খেলাপ হবে না। আর এই কথার খেলাপ হবে না বলে তিনি ইস্টবেঙ্গল কর্তাদের, মোহনবাগান কর্তাদের সর্বক্ষণ বলে রেখেছিলেন যে ভাই আমাকে কিন্তু রোভার্স খেলেই ছেড়ে দিতে হবে। আর ইস্টবেঙ্গল কর্তাদের বলেছে আমাকে রোভার্সটা খেলে আসতে দাও, আমি তোমাদের জয়েন করব। কিন্তু মোহনবাগান কর্তারা সুরজিৎদাকে বিশ্বাস করেননি। এই বিশ্বাস না করাটা সুরজিৎদার ভীষণ খারাপ লেগেছে, কারণ সুরজিৎদা নিজে মনে করেন যে আমি কখনো কারোর সঙ্গে অসততা করবো না। সুতরাং এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে ওই ছিনতাই করে মোহনবাগান কর্তারা আবার জোর করে তাকে গোপন ডেরায় নিয়ে চলে গেল, উনি রোভার্সে যেতে পারলেন না, তখন সুরজিৎদা বললেন যে আমি কিন্তু আমার এটা ভালো লাগেনি, এবং যাই হোক আমি কিন্তু বারবার বলছিলাম আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব, আমি কিন্তু আমি তো কথা দিয়ে দিয়েছি ইস্টবেঙ্গলকে, আমি তোমাদের এখানে কিছুতেই থাকবো না, যতই চেষ্টা করো। কিন্তু এর মধ্যে আমরা জানি যে ইস্টবেঙ্গল ক্লাবের দুই কর্তা
পল্টু দাস এবং জীবন চক্রবর্তী তখন ছিলেন। বললো যে আমি কী কারণে, ওরাও জানতো, ওরা দেখেইছে যে আমায় চিন্তায় করে নিয়ে গেছে। ওরা আমার বাবার কাছে সটান চলে যায় এবং গিয়ে সেখানে বলে যে কাকু আপনি গিয়ে একটা এফআইআর করুন, আপনাকে মানে থানায় গিয়ে, কারণ না হলে কিন্তু আপনার ছেলেকে ফেরত পাবেন না। এইসব বলাতে যে আমার বাবা একটু থতমতো খেয়ে গিয়ে আর এফআইআর করে দেন এবং সেটা করেন একদম শৈলেন মান্নার নামে। আর নাচের প্রবাদ প্রতিম পুরুষ শৈলেন মান্নার নামে একটা ডায়েরি হয়েছে। এটাও তো করে, এটা পরে জেনেছি যখন আমাকে শেষ পর্যন্ত আমাকে আরও ধরে রাখতে পারলো না, তখন এই ডায়েরি থানায় দেখে তখন আমাকে ছেড়ে দিয়েছে। আমি এবার সেই গোপন ডেরা থেকে বেরিয়ে আসছি, দেখি শৈলেন মান্নাদা গেটের সামনে দাঁড়িয়ে বলে, বাবা শেষ পর্যন্ত তোর বাবা আমার নামেও কেস করে দিল, তুই বাবা ঘরের ছেলে যখন যাচ্ছিস ইস্টবেঙ্গলে যা, কিন্তু আমি বলি কি যে বাড়ি যাওয়ার আগে আমার নামে কেসটা যেন তুলে নিয়ে যাস, উইথড্র করে নিয়ে যাস বাবা, নাহলে বড্ড খারাপ লাগবে আমার।